আজ রবিবার ২৪ জুলাই ২০১৬ ৯ শ্রাবণ ১৪২৩ বঙ্গাব্দ বর্ষাকাল। দর্শক, মমতাহীন মানুষ আর শিকারী বন্যপ্রাণীর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। আমাদের আজকের পৃথিবীতে নির্মম নির্দয় কিছু মানুষ মাথাচাড়া দিয়ে উঠেছে। অল্প কিছু নিষ্ঠুর নির্দয়ের জন্য নিরীহ শান্তিপ্রিয় মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। আজ অনেক ক্ষেত্রেই মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে। মানুষ মানুষের মঙ্গলের জন্য কাজ করবে, অন্যের জীবন থেকে শান্তি কেড়ে নেবে না। এটাই তো মানবতা। আর যারা মানবতার জন্য, মানুষের জন্য তাদের জীবনের অতি মূল্যবান সময় অতিবাহিত করেছেন, তারা ইতিহাসের পাতায় স্মরণীয় এবং বরণীয়। সেসব মহান মানুষের জীবনকর্ম অনুসরণ করে আমরাও আমাদের দেশটাকে, এই পৃথিবীটাকে বসবাসযোগ্য করে গড়ে তুলব, এই প্রত্যাশায় শুরু করছি আজকের দিন প্রতিদিন। আজ দিন প্রতিদিনে রয়েছে আজ কোথায় কি জানেন হয়তো, অভিধান, স্বাস্থ্য কথন, আজকের বাংলা ভিশন এবং সবশেষে আনন্দ আড্ডা। আজকের অতিথি কণ্ঠশিল্পী এবং সঙ্গীত গবেষক জাকির শাহ। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সঙ্গে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আপনি নিজে গান করেন, লিখেন নিজে এবং সেটাতে নিজেই সুর করেন। আমরা জানি যে সিলেট আসলে এমন একটা অঞ্চল, অনেক গুণী শিল্পীর জন্মস্থান। সেটি হাসন রাজা, দূরবীন শাহ, রাধা রমন, শাহ আব্দুল করিম। তো এত গুণী মানুষের জায়গায় আপনারও জন্ম, সেখানে থেকেই সঙ্গীতে কাজ করে যাচ্ছেন। আজকে আপনার এই যে সঙ্গীতে পথ চলা, গান গাওয়া, এই ব্যাপারগুলো নিয়ে জানতে চাইবো। এছাড়া আপনার কাছ থেকে বাংলাদেশের লোকসঙ্গীতের যে অবস্থান সেটা জানতে চাইবো, আর গান তো অবশ্যই শুনবো। তবে তার আগে আমাদের নিয়মিত কিছু আয়োজন। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল থিয়েটার হলে রয়েছে নাট্যকেন্দ্রের পরিবেশনায় নাটক দুই যে ছিল এক চাকর। একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে বাতিঘরের পরিবেশনায় নাটক উড়নাজাল। একাডেমির স্টুডিও থিয়েটার হলে রয়েছে নাট্যম রেপার্টরির পরিবেশনায় নাটক সাইকেলওয়ালা। বিপদ কখনো বলে কয়ে আসে না, হঠাৎ করে নানা রকম অনাহুত ঝামেলায় পড়ে যাই আমরা। অনেক সময় বিভিন্ন অপরাধের শিকার হই কিংবা অপরাধ সংঘটিত হতে দেখি। এরকম প্রয়োজনে পুলিশের সাহায্য নিতে বা পুলিশকে তথ্য দিয়ে সাহায্য করতে সঠিক জায়গায় দ্রুত যোগাযোগ করা জরুরি। আজ জেনে নিন রাজধানী ঢাকার কয়েকটি থানার ফোন নম্বর। ক্যান্টনমেন্ট ০১-৭১৩ ৩৭৩১৭২, বাড্ডা ০১-৭১৩ ৩৭৩১৭৩, মোহাম্মদপুর ০১-৭১৩ ৩৭৩১৮২, আদাবর ০১-৭১৩ ৩৭৩১৮৩, তেজগাঁও ০১-৭১৩ ৩৭৩১৮০, মিরপুর ০১-৭১৩ ৩৭৩০৮৯, শাহ আলী ০১-৭১৩ ৩৭৩১৯২, পল্লবী ০১-৭১৩ ৩৭৩১৯০, কাফরুল ০১-৭১৩ ৩৭৩১৯১। দর্শক, প্রতিদিন পারস্পরিক ভাব বিনিময়ে, কথোপকথনে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি। তার মধ্যে কিছু শব্দ রয়েছে অতি প্রচলিত, যেগুলোর অর্থ বা ব্যাখ্যা অনেকেরই জানা। কিন্তু কিছু শব্দ আবার মুখে মুখে শুনেই আমরা কথায়, লেখায় বা উপমায় ব্যবহার করি। এসব জানা অজানা শব্দের উৎপত্তি, ব্যাখ্যা, ব্যবহার ইত্যাদি নিয়ে আমাদের এবার আয়োজন অভিধান। উজবুক। উজবুক শব্দের অর্থ আহাম্মক, মূর্খ, বোকা, আনাড়ি, অসভ্য। মধ্যযুগে মুসলমান শাসন আমলে বাংলায় উজবেকিস্তান থেকে যেসব ভাড়াটে সৈনিক এসেছিল তাদেরকেই বলা হতো উজবক বা উজবেক। এদের দৈহিক শক্তির খ্যাতি ছিল, কিন্তু মানসিক উৎকর্ষের খ্যাতি ছিল না। সেই থেকে মানসিক উৎকর্ষহীন ব্যক্তি অর্থে উজবুক কথাটি চালু হতে থাকে। ক্রমের অর্থ দাঁড়ায় দৈহিক শক্তির সর্বস্ব বুদ্ধিহীন ব্যক্তি, এবং তা থেকে একেবারে বোকা লোক বা আহাম্মক। রাতে ভুল দিকে মাথা দিয়ে ঘুমানোর মাশুল হতে পারে মারাত্মক। বিজ্ঞানী থেকে শুরু করে চিকিৎসকরাও বলছেন, রাতে আপনি যদি ভুল দিকে মাথা দিয়ে ঘুমান তাহলে বাড়তে পারে স্ট্রোক, প্যারালাইসিসের আশঙ্কা। তাহলে কোন দিকে মাথা দিয়ে ঘুমানো উচিত? চিকিৎসকরা বলছেন সবসময় সমতল জায়গায় ঘুমানো উচিত। এখন সাধারণত প্রতিটি ঘরের মেঝেই একদিকে ঢালু হয়। চিকিৎসকদের মতে ঢালের যেদিকে উঁচু সেদিকে মাথা দিয়ে শোয়া উচিত, কারণ ঘুমের সময় ঢালের দিকে মাথা থাকলে মাথায় রক্তচাপ বাড়তে থাকে, যার ফলে ধমনী ফুলে গিয়ে স্ট্রোক বা প্যারালাইসিসের সম্ভাবনা বাড়িয়ে তোলে। তাই ঢালের দিকে পা দিয়ে উল্টো দিকে মাথা দিয়ে শোন। প্রিয় দর্শক, আজ বাংলা ভিশনের পর্দায় আপনাদের জন্য রয়েছে সকাল 11টা 5 সরাসরি আড্ডার অনুষ্ঠান সকালবেলার রোদ্দুর। প্রযোজনা আরিফ হোসেন। দুপুর 1টা 5 পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। কি হয়েছে? আর একটু হলে বাচ্চাটা খাট থেকে পড়ে যেত। তোমার কানে কি ওর কানে আওয়াজ যায় না? বিকাল 5টা 20 ভর্তি পরীক্ষা বিষয়ক সরাসরি অনুষ্ঠান পরীক্ষা প্রস্তুতি। প্রযোজনা মামুন খান। সন্ধ্যা 6টা 5 স্কুল এবং কলেজ বিষয়ক অনুষ্ঠান কিশোয়ান এবং ক্লাসের বাইরে। প্রযোজনা রফিকুল ইসলাম ফারুকী। তোমায় আসামির মতো জবাব দিতে হবে।
আজ সন্ধ্যা 6:30 দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক ও জীবনমান উন্নয়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের বিশেষ অনুষ্ঠান উন্নয়নে PKSF, প্রযোজনা আরিফ হোসেন। রাত 8:15 দেখবেন ধারাবাহিক নাটক মেঘের পরে মেঘ জমেছে, রচনা ও পরিচালনা অঞ্জন আইচ। কথা বলবোই না। আপনি একাই তো মিথ্যা বলা বন্ধ করলে চলবে না। রাত 9:05 দেখবেন মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক চলিতেছে প্রেম সার্কাস। একটা ইমোশনাল গাড়ি, কিন্তু এই গাড়ি চলে প্র্যাকটিক্যাল জ্বালানিতে, সেই জ্বালানি হলো মানি। রাত 11:25 দেখবেন ভিন্নধর্মী স্ট্রিট শো রাত বিরাতে, প্রযোজনা কাউন এন্ড সৌরভ। দর্শক, এছাড়া সকাল 7:30, সকাল 10টা, বেলা 11টা, দুপুর 12টা, 2টা, বিকাল 4টা, 5টা, সন্ধ্যা 7:30, রাত 10:30 এবং রাত 1:30টায় দেখুন বাংলাভিশন সংবাদ। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী এবং সঙ্গীত গবেষক জাকির শাহের কাছে। গান নিয়ে অনেক কথা অবশ্যই বলবো, কিন্তু শুরুতে আপনার একটা গান শুনতে শুনতে সকালটা শুরু করতে চাই। কোন মুখে দাঁড়াইবে স্বামীর দ্বারে। আচ্ছা, আপনার লেখা। হ্যাঁ, আমার লেখা গানটা। ও তুই কোন মুখে দাঁড়াইবে স্বামীর দ্বারে শোনাবো গো, কোন মুখে দাঁড়াইবে স্বামীর দ্বারে। ও তোর কলঙ্ক মুখ দেইকা স্বামী, কলঙ্ক মুখ দেইকা স্বামী, তুলবে নি গো ঘরে শোনাবো গো, কোন মুখে দাঁড়াইবি স্বামীর দ্বারে। কোন মুখে দাঁড়াইবি স্বামীর দ্বারে শোনাবো গো, কোন মুখে দাঁড়াইবি স্বামীর দ্বারে। ও বউ গো হব বৈদেশিয়া স্বামী পাইয়া দেবর নীলায় ধরে, বউ গো দেবর নীলায় ধরে, ভাবি দেবরের পীড়িত, ভাবি দেবরের পীড়িত, টানিলে না ছিঁড়ে শোনাবো গো, কোন মুখে দাঁড়াইবি স্বামীর দ্বারে। আচ্ছা, এই যে নিজে লেখে নিজে সুর করেন, এই জিনিসটা কখন থেকে শুরু হলো? কখন থেকে গানের প্রতি এই একটা যে আগ্রহটা তৈরি হলো? সঙ্গীতের ব্রণ থেকেই বলতে গেলে আমার বেরিয়ে আসা। জি, আপনার বাবাও গান করতেন? হ্যাঁ, আমার বাবাও গান করতেন। তারপর আমাদের এই আসলে বংশে একটা সিলসিলা ছিল এরকম আর কি। তো বাবা খুবই সঙ্গীত প্রিয় লোক ছিলেন, এমন তিনি ঘরে বাইরে যেখানে যে অবস্থায় থাকতেন সব সময় গান যেন তার কণ্ঠের হার হয়ে উঠেছিল, এবং সব সময় সদা সচ্ছল ভাবেই তিনি গান করতেন। আর তার গানের সুর এত সুশ্রী, এত সুমিষ্ট ছিল, যা আমার হৃদয়ে ছোটবেলা থেকেই অনুরণন সৃষ্টি করে ফেলেছে। আচ্ছা। আর তিনি যখন গান গাইতেন তার মুখের দিকে আমি নির্ভীক হয়ে তাকিয়ে থাকতাম, এত একটা ভাব থাকতো তার মুখে, সুরে, সব কিছুতেই মনে হতো যেন তিনি একটা অন্য এক জগতের মধ্যে বিচরণ করতেছে। তার এই ভাব আমাকে তার দিকে আকৃষ্ট করে ফেলেছিল। আচ্ছা, তো শেখার শুরুটা কার কাছে হয়েছিল? বাবার কাছে? হ্যাঁ, বাবার কাছ থেকেই। আমার শুরু বাবার কাছ থেকেই। শরীয়ত, তরিকত, মারিফত, হকিকত, চারটা আছে, এগুলা সম্পর্কে আমি প্রথমেই বাবার কাছ থেকে দীক্ষা নিই। আচ্ছা, তারপরে কি কোনো গুরুর কাছে না, শিখেছেন? তারপর আর কোনো গুরুর কাছে যাই নাই। ব্যাকরণ সম্পর্কে, গানের ভিতরে যে অনেক ব্যাকরণ বিষয়ক অনেক একটা পার্ট আছে, এগুলো একজন তাকে আমি গুরু তুল্য বলে মনে করি, তিনি সবার পরিচিত ডক্টর তপন পাকজি, তার কাছ থেকেও আমি আচ্ছা, এগুলা আয়ত্ত করেছি। যেটা বলছিলাম শুরুতেই, সিলেট অঞ্চল হচ্ছেন, আমরা জানি তাদের কথা, হাসান রাজা, রাধা রমন, দূরবীন শাহ, শাহ আব্দুল করিম, তাদের গান গেয়ে কিন্তু অনেকে ছোটবেলা থেকে বড় হচ্ছে, তাদের গান গেয়ে গেয়ে বিখ্যাত হচ্ছে। সেই জায়গা থেকে আপনি বেছে নিলেন নিজে লিখে নিজে সুর করে গাওয়ার ব্যাপারটা, এটা কেন? যেহেতু আমি গান গাইতে পারি এবং লিখতেও পারি, সেই ক্ষেত্রে গানের মমত্ববোধটা আমার কাছেই বেশি থাকে। আর যে সুবাদে রাধারমন, হাসন রাজা, দূরবীন শাহ নিজের গান লিখে নিজেই গেয়েছেন, আমি মনে করি তাদের চলা আমাকেও
অনুপ্রাণিত করেছে। অনুপ্রাণিত করেছে। আর আরেকটা বিষয়, আসলে নিজের সন্তানের প্রতি কার না ভালো লাগা, ভালোবাসা এবং দরদ থাকে। নিজের গানের ভিতরে যতটুকু দরদ খাটাতে পারি, যতটুকু দরদ দিতে পারি, অন্যের গানে সেই দরদটুকু আসে না। তাই বলে একেবারেই মোটেই নয় যে এটা যে আমি অন্যের গান করি না। আমি যাদের উত্তরসূরি তাদের গান সময়ে সুযোগে করি। আপনার লেখা গান নিয়ে দুটো বই অলরেডি আপনি প্রকাশ করেছেন। তো গান অ্যালবাম বের করার আগে বই আকারে প্রকাশ করার ইচ্ছেটা কোন জায়গা থেকে এলো? আমার গানগুলো আসলে অকুচালু অবস্থায় থাকতো, আচ্ছা। যে কখনো বইয়ের ভেতরে লিখে রাখতাম, কখনো খাতায়, আসলে সংরক্ষিত অবস্থায় থাকতো না। ছোটবেলা থেকেই গান লিখতাম। আমার প্রথম গানটা লেখা হয় আমি ক্লাস 7-এ পড়ি, আচ্ছা আচ্ছা। ওই সময় থেকেই। তারপর কি লিখেছি সেটা মনে নেই। তারপর ইন্টারমিডিয়েট পাশ করার পরে দেখলাম যে বেশ কতগুলো গান লেখা হয়েছে। তারপর একটা ডায়েরি কিনলাম, আচ্ছা ডায়েরিতে আচ্ছা। লিখলাম। এরকম অনেক গান দেখা গেছে যে এই অসংরক্ষিত অবস্থায়, গুছালো অবস্থায় পড়ে রয়েছে। তো এগুলা মনে হলো যেগুলো আমার সংগ্রহ করার দরকার। সংরক্ষণ করলাম, কম্পোজ করলাম। তারপর গুণীজন দেখলেন আমার গানগুলা, দেখে আমাকে অনুপ্রেরণা দিলেন, বললেন যে বই করো। বই করলাম। আর বই করার পরে আসলে কি বলবো, যে আমি অন্য একটা পরিচয়ে বেড়ে উঠি। ভালো সাড়া আপনি জি, পেয়েছেন সবার কাছ জি থেকে। জি, তো অনেকে যে- আলোচনা করেছে বইয়ের উপরে। জি, লেখার সময় অনেকেই অনেক বিষয়ের উপর গুরুত্ব দিয়ে থাকেন, যেমন এক একজন এক এক টাইপের লেখা লিখেন। আপনি কোন ধরনের লেখা লিখেন, কোন বিষয়টাকে গুরুত্ব দেন? আমার গানে আধ্যাত্মিক বা ভাবতত্ত্বের প্রভাবটা বেশি। এ আচ্ছা। ধরনের গান আমাকে খুব বেশি টানে। আচ্ছা, এটার কারণটা কি? প্রত্যেক লেখারই একটা উদ্দেশ্য থাকে, কাউকে না কাউকে করে। জি যদি আমি প্রকৃতিকে, যদি আমি স্রষ্টাকে, যদি আমি সৃষ্টিকে কেন্দ্র করে লিখি, তাহলে তার দিকেই দাবিত হয়। তো জি। আমার আসলে মানে আধ্যাত্মিক লাইনে, মানে স্রষ্টার দিকেই আমার জি। ইয়েটা বেশি আর কি। এত আচ্ছা। গানে আপনি লিখেছেন, দুটো বই প্রকাশ হয়েছে, আর একটা গান শুনি আমরা। আমার বন্ধু আমার হইয়া, আমার বন্ধু আমার হইয়া থাকে পরার ঘরে লো, ভাব লাগাইয়া থাকে দূরে দূরে বন্ধে, করে কি ছলনা গো, ভাব লাগাইয়া থাকে দূরে দূরে। আমার বন্ধু আমার হইয়া, আমার বন্ধু আমার হইয়া থাকে পরার ঘরে লো, ভাব লাগাইয়া থাকে দূরে দূরে বন্ধে, করে কি ছলনা গো, ভাব লাগাইয়া থাকে দূরে দূরে। কি মায়া মোহিনীর টানে কলি জানে ছিড়ে, কি মায়া মোহিনীর টানে কলি জানে ছিড়ে, নয়নে নয়ন রাখিলে, নয়নে নয়ন রাখিলে বুকটা কেমন করে গো, ভাব লাগাইয়া থাকে দূরে দূরে বন্ধে, করে কি ছলনা গো, ভাব লাগাইয়া থাকে দূরে দূরে। বাহ, খুবই চমৎকার গান আমরা শুনলাম। বই বের করেছেন, এত চমৎকার চমৎকার গানগুলো আমরা অ্যালবাম আকারে কবে পাবো? আশা করছি ঈদুল আজহা এটা রিলিজ হবে, কাজ চলতেছে আর কি। আচ্ছা আচ্ছা। অ্যালবামের নাম কি ঠিক করেছেন? মায়ামন। কতটি গান থাকছে এই অ্যালবামে? 8টি গান থাকছে। আমার সহশিল্পী অর্পণা চন্দ্র, আচ্ছা আর আমি 4টা গান গাইছি এখানে। আত্মজিজ্ঞাসা, তারপর বিরহ বিচ্ছেদ, প্রেম ভালোবাসা, আধ্যাত্মিক, এগুলোর মিশ্রণেই অ্যালবামটা মিশ্রণে হচ্ছে। এগিয়ে যাচ্ছে কাজ, পাশাপাশি কিন্তু গবেষণা নিয়েও কাজ করছেন। আমরা জানি দূরবীন শাহের উপর গবেষণা করেছেন এবং অলরেডি একটা গবেষণা গ্রন্থ প্রকাশ হয়েছে। তো কতদিন লেগেছে এই গবেষণা করতে? 3 বছর সময় লেগেছে। তার ভিতরে উল্লেখযোগ্য, আমি ওনার গানের যে তত্ত্বের উপর তাৎপর্য যেটাকে বলে, ওই তাৎপর্যের উপর একটা পাঠ করেছি, যেটা কেউ করেনি এর আগে। আর দূরবীন শাহকে নিয়ে এই প্রথম আমি কাজ আপনি করছি। করেছেন। জি, আচ্ছা, ওনার মৃত্যুর প্রায় 47 বছর পর। যেহেতু নিজে গানের মানুষ, সেই সুবাদে গানের বিষয়াদি সম্পর্কে একটু না একটু বোঝার চেষ্টা করি, শেখারও চেষ্টা করি। জি আর তাদের গানের যেমন হাসন রাজা, রাধা রমন, লালন শাহ, দূরবীন শাহ, তাদের গানের
ভেতরে সৃষ্টির সারমর্ম লুকায়িত জি, রয়েছে। এখন এটা আসলে এখন বর্তমানে যারা আছেন তারা অনেকে হয়তো জানেন না। তরুণদের মাঝে এটা জানানোর একটা উদ্দেশ্য অবশ্যই আপনার ছিল এই হ্যাঁ। গবেষণার মাধ্যমে। জি জি, জানানো অবশ্যই উদ্দেশ্য ছিল যে তরুণরা মানে এই দূরবীন শাহ লালন শাহ গানের অনেক তাৎপর্য তারা জানে না। জি। হ্যাঁ। তো সেই কাজ করতে আমি খুব ইন্টারেস্টেড ছিলাম যে এই নিউজটা বা এই অর্থটা বা এই তাৎপর্যটা মানুষকে হ্যাঁ যারা জানাই। এখন একজনই যদি গানটা পুরোপুরি বুঝে নেয়, যে গানের অর্থটা বুঝে নেয়, তখন সে গান গাইতে দরদ দিতে পারে, গানের ভিতরে Right. সে পুরোপুরি ঢুকতে পারে, জি। মনোনিবেশ করতে পারে। এবং আসলে কোনটা ফ্যাক্টর মনে করি না, যে দরদটা গানের ভিতরে, যে দরদটা, এই জি। দরদটা যে প্রয়োগ করতে পারে সেই গান গাইতে পারে, এটা আমার ধারণা। জি, তারা এত বিখ্যাত হয়ে গিয়েছেন, তো তাদের জীবনটা আসলে মানুষের জানা উচিত যে তারা কিভাবে কি হ্যাঁ, করেছেন। তারা সৃষ্টির মধ্যে কি লুকায়িত আছে, জি। তাদের সৃষ্টির মধ্যে সৃষ্টির সারমর্ম বা নির্যাস এখনো প্রবাহমান রয়েছে। যদি আমরা জি। উদ্ঘাটন করি তাহলে আমাদের শিকার অনেক কিছু আছে। দূরবীন শাহকে নিয়ে গবেষণা করেছেন, গ্রন্থ প্রকাশ করেছেন, ভবিষ্যতে কাকে নিয়ে গবেষণা করার ইচ্ছা আছে? আমি এর আগে একটা কাজ কমপ্লিট করে ফেলেছি, যেটা পাবলিশড হয় নাই। এই মরমী কবি গিয়াসউদ্দিন, আচ্ছা। যিনি একটা মরণ সঙ্গীত গান লিখছেন, মরিলে মরিলে কান্দিস না আমার কান্দিস দায়, না আমার দায়, জি। ওনাকে নিয়ে একটা কাজও আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের ওইখানে আরো দুজন আছেন, ওদেরকে নিয়ে একটু ঘাটাঘাটি করতেছি, নাম আচ্ছা। এখন প্রকাশ করতেছি না, কাজটা করে ফেলি। আচ্ছা, তো এটা কমপ্লিট হয়ে গিয়েছে, কবে নাগাদ প্রকাশ করার ইচ্ছা আছে? আগামী বই মেলায় হয়তো হবে, দুইটা বই আসতে পারে আপনার। ওই যে সিলেটের যে অভিধান, যে শব্দকোষ সিলেটি ভাষার, এটারও কাজ দ্রুত চলতেছে। আসলে আপনার কাছ থেকে অনেক ভালো কাজ আমরা পেয়েছি, সামনে আরো অনেক অনেক ভালো কাজ পাবো, এই প্রত্যাশা আমাদের থাকবে। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। আমরা অনুষ্ঠান শেষ করব আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে। আচ্ছা আচ্ছা, তো আমরা গান শুনবো, কিন্তু তার আগে আমি আমার দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি। অফকোর্স। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কঠোর বিচারের চেয়ে ক্ষমাই বেশি কাজে আসে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আগামী দিন আবারও দেখা হচ্ছে বাংলা ভিশনের পর্দায়। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। এবারে গান। বুকের ঘরে বসত করে, বুকের ঘরে বসত করে অচেনা পড়োশিয়াম, তারে ভালোবাসি গো, তারে ভালোবাসিয়াম, তারে ভালোবাসি গো, তারে ভালোবাসি। বুকের ঘরে বসত করে, বুকের ঘরে বসত করে অচেনা পড়োশিয়াম, তারে ভালোবাসি গো, তারে ভালোবাসি আমি, তারে ভালোবাসি গো, তারে ভালোবাসি। চন্দ্রবদন রূপের কিরণ ছটক মারে চুকে, সৈগ ছটক মারে চুকে, ইশারা ইঙ্গিতের বানে, ইশারা ইঙ্গিতের বানে তীর বিধিল বুকে আমার, কাটে সময় ধুকে ধুকে, কাটে সময় ধুকে ধুকে, শুনে মায়ার হাসি আমি, তারে ভালোবাসি গো, তারে ভালোবাসি আমি, তারে ভালোবাসি গো, তারে ভালোবাসি। সোনা ময়না ধরা দেয় না, থাকে দূরে দূরে, সৈগ থাকে দূরে দূরে। সোনা ময়না ধরা দেয় না, থাকে দূরে দূরে, সৈগ থাকে দূরে দূরে। অষ্টপ্রহর আমার এসে, অষ্টপ্রহর আমার এসে রাখে নেশার ঘুরে, ও তার মধুবরা কণ্ঠ সুরে, মধুবরা কণ্ঠ সুরে কাদায় দিবানিশি আমি, তারে ভালোবাসি গো, তারে ভালোবাসি আমি, তারে ভালোবাসি গো, তারে ভালোবাসি।